সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছি। তো আজকে আমরা শিখব যে অষ্টক নিয়মের ব্যতিক্রম। তো অষ্টক নিয়ম মানে কি আমি একটু বলতেছি। অষ্টক নিয়ম হচ্ছে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলি অষ্টক তত্ত্ব। ঠিক আছে? তো অষ্টক তত্ত্ব দিয়েছিলেন আমাদের বিজ্ঞানী হচ্ছে নিউল্যান্ড। তাহলে নিউল্যান্ড আমাদের যে অষ্টক তত্ত্বটা দিয়েছিলেন ওই অষ্টক তত্ত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং অষ্টক নিয়মের যেগুলো ব্যতিক্রম ঘটে ওটা সম্পর্কে আমরা শিখব। তো আগে আমরা একটু দেখে আসি যে অষ্টক নিয়মটা কারা কারা মেনে চলে। যেমন আমরা অষ্টক নিয়ম মেনে চলার ক্ষেত্রে যদি দেখি যে সাপোজ আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, দেখেন মিথেনের কথা। তো মিথেন একটা যৌগ, কিন্তু এখানে মৌল আছে দুইটা, একটা কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখেন যে আমরা মিথেনটাকে অণুও বলতে পারি, কারণ এটা হচ্ছে যৌগের অণু। আর মৌলের অণু আমরা কোনগুলোকে বলে থাকি? যেমন হচ্ছে H2, এটা কিন্তু একটা মৌল। তাহলে এটা হচ্ছে মৌলের অণু, আর এটা হচ্ছে কি একটা যৌগের অণু। তাহলে আমরা যদি এভাবে বাইর করতে চাই, এখানে দেখেন পরমাণু কয়টা, আমরা বলতে পারি এখানে পরমাণু দুইটা। তো আমি সবসময় বলবো যে আপনারা অষ্টক নিয়ম কীভাবে বাইর করবেন অথবা অষ্টক নিয়মের ব্যতিক্রমগুলো কীভাবে যাচাই করবেন, মানে কোনটা অষ্টক নিয়ম হবে সেটার জন্য আপনারা দুইটা দিক লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে আপনারা মানে কেন্দ্রীয় পরমাণুটাকে সেটা নির্দেশ করবেন, আর হচ্ছে কেন্দ্রীয় পরমাণু দেখেন যে এখানে কী হবে, এই মিথেনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কিন্তু হচ্ছে কার্বন, কারণ কার্বন কিন্তু একটা আছে আর হাইড্রোজেন আছে কয়টা? চারটা। অর্থাৎ যারা একাই একাই থাকবে তারা হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আপনারা কী বের করবেন? কেন্দ্রীয় পরমাণুর বের করবেন সর্ববহিস্থ কক্ষপথের কয়টা ইলেকট্রন আছে। আমি আবার বলতেছি, কেন্দ্রীয় পরমাণুর আপনারা কী বের করবেন? সর্ববহিস্থ কক্ষপথের কয়টা ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি দেখি যে কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখেন তাহলে কার্বন কত? 6। তাহলে 1s2, 2s2, 2p2। তাহলে কার্বনের দেখেন এই দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। তার মানে তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। আমি অষ্টক নিয়ম এবং অষ্টক নিয়ম ব্যতিক্রমের ক্ষেত্রে বলেছিলাম যে আপনারা কি করবেন? কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বাইর করবেন। তাহলে আমরা দেখছি কে কার্বন হচ্ছে, এটার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 4। তাহলে কয়টা ইলেকট্রন আছে? 4টা। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4টা। তাহলে দেখেন 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে অষ্টক তথ্য মানে কি? যে বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। তাহলে দেখেন বাইরের কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন বাইর করলাম? 8টা। অর্থাৎ মিথেন যৌগটা অষ্টক তথ্য মেনে চলে। আমি আরেকটা দেখাই, দেখেন যদি আমি লিখি পানির সংকেত, পানি H2O, তাহলে H2O-তে দেখেন কেন্দ্রীয় পরমাণুকে দেখেন একাই একাই কে আছে? অক্সিজেনটা একাই আছে, তার মানে অক্সিজেনটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন, অক্সিজেন হচ্ছে 8। তাহলে যদি 8 হয় তাহলে 1s2, 2s2, 2p কত? 4। তাহলে দেখেন অক্সিজেনের 2 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। দেখেন এসে আছে 2টা আর পিতে আছে কয়টা? 4টা। তাহলে 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে দেখেন সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন 6, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে 6 আর 2 8 করলে কত হয়? 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে দেখেন বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা। তার মানে আমরা এটাও ধরে নিতে পারি যে পানিটাও হচ্ছে একটা অষ্টক তত্ত্ব, মানে অষ্টক তত্ত্ব মেনে চলবে। আবার যদি আমরা যাই অষ্টক তত্ত্ব কারা কারা মেনে চলতে পারি, দেখেন আমরা যদি যাই কার্বন ডাই অক্সাইডে যাই সাপোজ, দেখেন কার্বন ডাইঅক্সাইড কি অষ্টক তত্ত্ব মেনে চলবে কি না। দেখেন আমরা যেমন কার্বনের বাইর করছিলাম যে কার্বন, দেখেন যে কার্বনের বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা ছিল? 4টা। তাহলে আমরা যদি লিখি 4, কার্বনের বাইরের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4। তাহলে অক্সিজেন কয়টা এখানে? 2টা। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে এটা কিন্তু অষ্টক তত্ত্ব মেনে চলবে না। তার মানে এটা অষ্টক তত্ত্ব বলতে কি বোঝা? 8টা ইলেকট্রন থাকবে। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? 6টা। তার মানে এটা অষ্টক তত্ত্ব মেনে চলবে না। তাহলে অষ্টক তত্ত্বের ব্যতিক্রমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আমি বলতেছি, একটা হচ্ছে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন, আর একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তাহলে কখন সংকোচন হয় কখন সম্প্রসারণ হয় এই দুটো দিক একটু বুঝে নেন। যে অষ্টক সংকোচন কখন হবে? যখন বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা গণার পরে আমরা কি পাবো? যে এই যে যেমন এখানে 6 পাইছি, তাহলে 8-এর নিচে যদি পাই, যে বাইরের কক্ষপথের ইলেকট্রন যদি 8-এর নিচে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অষ্টক সংকোচন। আর যদি 8-এর উপরে থাকে, 8-এর উপরে যদি থাকে ইলেকট্রন, তাহলে 8-এর উপরে যদি ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এখন দেখি যে সংকোচন কারা মেনে চলে, আবার মানে অষ্টক নিয়মের ব্যতিক্রম কিন্তু এই দুটার মধ্যে পড়তেছে। তাহলে সংকোচন কারা হয়, সম্প্রসারণ কারা হয়। যেমন আমরা দেখলাম কার্বন ডাই অক্সাইড কিন্তু সংকোচন হচ্ছে, তার মানে আমরা উদাহরণে যাইতে পারি যে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা অষ্টক সংকোচন যৌগ। ক্লিয়ার? তাহলে তারপরে আমরা যদি যাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যাই, দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে দেখেন অ্যালুমিনিয়াম
তো দেখেন আমি কি বলছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যদি যাই, দেখেন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথে ইলেকট্রন কত? তাহলে আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু করি, দেখেন তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p কত 6, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে আর লাগতেছে কত 3s2 3p1। তাহলে দেখেন অ্যালুমিনিয়ামের 3 নম্বর কক্ষপথটা হচ্ছে বাইরের কক্ষপথ, তাহলে এই 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন 3টা, তাহলে আমরা অ্যালুমিনিয়াম লিখবো 3, আর এখানে ক্লোরিন আছে কয়টা? 3টা, তাহলে 3 3 যোগ করলে আবার কিন্তু 6 হচ্ছে, তার মানে 8-এর নিচে, তার মানে 8-এর নিচে হলে সবসময় কী হবে? সংকোচন হবে। ক্লিয়ার? আর সম্প্রসারণে কী হচ্ছে দেখেন, সম্প্রসারণের দিকে যদি আমরা যাই, তাহলে সম্প্রসারণ মানে কি, বাইরের কক্ষপথে যে যৌগটার মধ্যে আমরা ইলেকট্রন বিন্যাস করবো সেটার মধ্যে দেখবো যে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকবে 8-এর উপরে। তাহলে এরূপ একটা যৌগ যদি আমরা নেই, যেমন SF2, SF যদি আমরা 4 নেই, সাপোজ SF4 নেই, SF2তে হবে না, তাহলে আমরা যদি SF4 নেই, দেখেন সালফার, তাহলে সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস করলে হয় প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, আর তৃতীয় কক্ষপথে হবে কয়টা? তাহলে 8 আর 2 10, তাহলে যোগ তাহলে 16 মিলাইতে কত লাগে? সালফার হচ্ছে 16, তাহলে 16 মিলাইতে লাগে কত? 6, তাহলে বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা, তাহলে বাইরের কক্ষপথে ইলেকট্রন 6টা, আর ফ্লোরিন আছে এখানে কয়টা? 4টা, তাহলে এই 6 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 10। তাহলে দেখুন এটা কিন্তু 8-এর উপরে চলে গেছে, তাহলে 8-এর উপরে চলে যাওয়া মানে আমরা বুঝবো অষ্টক সম্প্রসারণ। কারা কারা অষ্টক সম্প্রসারণ, কারা কারা অষ্টক সংকোচন হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এখন। তারপরে যদি আমরা নেই যেমন PCl5 নেই, দেখেন PCl5, তাহলে PCl5 নিলে দেখেন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ফসফরাসের বাইরে কক্ষপথে কয়টা থাকে? দেখেন ফসফরাসের প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, তাহলে 8 আর 2 10, তাহলে আর ফসফরাস হচ্ছে 15, তাহলে 15 মিলাইতে আর কত লাগে? 5, তার মানে ফসফরাসের বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা, আর এখানে ক্লোরিন আছে কয়টা? 5টা, তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়? 10, তাহলে এটাও হচ্ছে 8-এর উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা এটাও বুঝবো যে PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক তথ্য মেনে চলে না। তাহলে কোন তথ্য মেনে চলতেছে? অষ্টক তথ্যের ব্যতিক্রমটা, মানে কোনটা? সম্প্রসারণটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি আবার যাই, দেখেন PCl5-এ যাই, দেখেন PCl5 তো আমরা শিখলাম, এখন যদি আমরা PCl3-তে যাই, দেখেন ফসফরাসের বাইরে কক্ষপথে ইলেকট্রন কয়টা ছিল? 5টা, তাহলে আমরা যদি ফসফরাসের বাইরে কক্ষপথে ইলেকট্রন 5, এখানে ক্লোরিন আছে কয়টা? 3, তাহলে আমরা এটা বুঝতে পারি কি যে 5 আর 3 যোগ করলে হয় 8, তার মানে এটা কিন্তু অষ্টক তথ্য মেনে চলবে। এই জন্য পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে PCl3 মানে ফসফরাস টেট্রাক্লোরাইড যৌগ অষ্টক তত্ত্ব মেনে চলে, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ অষ্টক তত্ত্ব মেনে চলে না কেন? ব্যাখ্যা করো। এরকম একটা কোশ্চেন কিন্তু আসে সচরাচর, এভাবেই কিন্তু কোশ্চেনগুলো করানো হয় আসলে। তারপরে যদি আমরা যেমন কার্বন ডাইঅক্সাইড দেখলাম, পানি দেখলাম, এগুলো কিন্তু সব কিন্তু এভাবেই পরীক্ষায় আসবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। এরকম আরও অনেক অসংখ্য উদাহরণ আছে, আমরা উদাহরণগুলোও দেখতে পারি। আচ্ছা, আমি আর কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। তো দেখেন আমরা যদি নেই কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে দেখেন কার্বনের বাইরে কক্ষপথে ইলেকট্রন কত? দেখেন কার্বনের বাইরে কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4, কত? 4, তাহলে কার্বনের বাইরে কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4, এখানে ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে 4টা, তাহলে ক্লোরিন 4, তাহলে 4 আর 4 যোগ করলে কিন্তু 8 হয়, তার মানে কার্বন টেট্রাক্লোরাইড যৌগও কিন্তু অষ্টক তথ্য মেনে চলবে। তারপরে আমরা যদি দেখি যে সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইডে দেখেন সালফারের বাইরে কক্ষপথে ইলেকট্রন কিন্তু 6টা, তাহলে সালফারের বাইরে কক্ষপথে ইলেকট্রন 6টা, অক্সিজেন আছে 2টা, তার মানে এটাও হয়ে যাচ্ছে 8, তার মানে সালফার ডাইঅক্সাইডও কিন্তু অষ্টক তথ্য মেনে চলে। তারপর যদি আমরা যাই সালফার হেক্সাফ্লোরাইডে যদি যাই, সালফার হেক্সাফ্লোরাইডে দেখেন যে সালফারের বাইরে কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6, তাহলে এখানে ফ্লোরিন আছে কয়টা? 6টা, তার মানে 6 6 যোগ করলে এটাও কিন্তু 12 হয়ে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু অষ্টক তথ্য মেনে চলবে না। তাহলে সেটা কি মেনে চলবে? অষ্টক সম্প্রসারণ। ক্লিয়ার? তারপরে যদি আমরা যাই কার্বন মনোঅক্সাইডে যদি যাই, কার্বন মনোঅক্সাইডে আসলে ওই যে কার্বন, দেখেন এখানে দুইটাই কিন্তু কী হয়ে যাচ্ছে, দুটাই হচ্ছে একটা, দুটা মিলে একটা যৌগ হচ্ছে, কিন্তু কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণু কাকে ধরবো সেটা। তো যদি আমরা কার্বনকে কেন্দ্রীয় পরমাণু ধরি, দেখেন কার্বনকে যদি আমরা কেন্দ্রীয় পরমাণু ধরি, তাহলে কার্বনের বাইরে কক্ষপথে ইলেকট্রন কয়টা? কার্বনের বাইরে কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4, তাহলে অক্সিজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন কত? 6, তাহলে 6 আছে যোগ করলে হবে 10, তার মানে এটাও কিন্তু অষ্টক তত্ত্ব মেনে চলবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন অষ্টক তত্ত্বের ব্যতিক্রম এবং অষ্টক তত্ত্ব কারা কারা মেনে চলে। ধন্যবাদ সকলকে।